রাষ্ট্রপতির গাড়ি যখন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। আসলে এই মুহূর্তে এই মুহূর্তে শহীদ মিনারে রাষ্ট্রপতিকে আসার দাবি থেকে আসলে তারা কিন্তু বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের যেই একজন খেলোয়াড় হিসেবে মনে করি তাই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা তাকে প্রতিহত করার জন্য শহীদ মিনারে যাচ্ছি। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক চক্রান্তের চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদেরকে মাথার মুক্তি হচ্ছে না, কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। পদ ছাড়তে রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ, চুপ্পুকে পদত্যাগ করতে ছাত্র জনতার নতুন আলটিমেটাম এবং রাষ্ট্রপতির নতুন করে ফেসে যাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। আপনারা ভিতরে প্রবেশ করছেন, প্রতিহত করব। আমরা চুপ্পুকে ফ্যাসিস্টের দালাল হিসেবে আমরা মনে করি, আমরা চুপ্পুকে ফ্যাসিস্টের একজন খেলোয়াড় হিসেবে মনে করি, তাই ছাত্র জনতাকে সাথে নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা তাকে প্রতিহত করার জন্য শহীদ মিনারে যাচ্ছি। দর্শক, তারা বলছেন যে রাষ্ট্রপতি আসলে এই মুহূর্তে এবং এই মুহূর্তে কিন্তু আসলে শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান ঠিক প্রধান যে ফটকটি রয়েছে শহীদ মিনারের সামনেই রয়েছে। তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একে একে কিন্তু কথা বলছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হবে না সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু বলছেন এবং প্রোটোকল কিন্তু আসলে যে 12:40 দিকে কিন্তু আসলে ভিতরে সর্বসাধারণ কিন্তু আসলে প্রবেশ করতে পারবেন সেই জায়গাতে কিন্তু তারা কিন্তু আসলে দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে রূপালী বাংলাদেশের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। আমরা গত 8 দিন ধরে অবস্থান কর্মসূচি করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ আলটিমেটাম আমরা দিয়েছি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাষ্ট্রপতি তার বৈধতা প্রমাণ করে আসবেন। তারা এই মুহূর্তে কিন্তু আসলে রাষ্ট্রপতির পদত্যাগ এবং শহীদ মিনারে তাকে কোনোভাবে আসতে দেওয়া হবে না সেই জায়গাতে ব্রিগেড ভেঙে কিন্তু আসলে তৌহিদি জনতা তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু আসলে তারা কিন্তু সামনে দাঁড়িয়েছেন এবং কোনোভাবেই রাষ্ট্রপতিকে শহীদ মিনারে আসতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি কিন্তু ঠিক তার আগ মুহূর্তে কিন্তু আসলে তৌহিদি জনতা শহীদ মিনারের সামনে কিন্তু আসলে সেটি দেখা যাচ্ছে এবং কয়েকজনকে কিন্তু আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু আসলে কালো পতাকা হাতে নিয়ে কিন্তু পুলিশের সাথে কিন্তু আসলে বাকবিতণ্ডা করছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে রূপালী বাংলাদেশের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। হাসিনার রাষ্ট্রপতি মানি না মানব না, হাসিনার রাষ্ট্রপতি মানি না মানব না, মানি না মানব না।
এবং তারা এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার জন্য। আপনাদের একটু পেছনে নিয়ে যেতে চাই। এবছর যখন নির্বাচন হলো, তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল, বক্তব্য ছিল, কে এই চুপ্পু? কোন সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ? তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে, তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ, যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানি আসছিল, তিনি বলছেন আমিই তো সুনামি উড়াবো, কলিজা আছে। কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। তো মহান 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল, গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকিরা বুল্ডোজার ঝড় উড়াইতে পারেন, সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল। রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল, গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন, সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীরও। অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতির বাটে পাইলে অথবা ওনার সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে। বাট সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিচ্ছেন, ছবিও তুলছেন, এক পাশে স্লোগান হচ্ছিল। বাট তিনি তার চেহারা দেখে ঘাবড়াইছেন, মনে হয় না তোমার একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে, অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে। কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, সাহসটা দেখাইছেন সেই লেভেলে। দেখা যাক ওনার শেষ অবস্থা কি হয়। ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত মাজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। 2024 সালের 5ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো? কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না? মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? প্রিয় ভাইরা, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমার তো মনে হয় ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন
এটিএম আজহারুলকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষীতে সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার দূর থেকে, আর একজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এরকম গাঁজাখড়ি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, এই 50 সাক্ষীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি। আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। মেহরবানি করে আমাদের ধৈর্য চ্যুতি ঘটাবেন না। আমরা কিন্তু ফোর্স করতে জানি। 5ই আগস্ট আমরা দেখেছি কিভাবে ফোর্স করতে হয়। প্রিয় ভাইয়েরা, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মাসরুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? মুক্তি 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 চাই। প্রিয় ভাইরা, আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, একই সাথে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি, আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা চাইও না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব, আমাদের মার্কাও আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। পদ ছাড়তে রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এদিকে চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মুজিববাদী মিডিয়া এবং সাংস্কৃতিক সব সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আর এই সপ্তাহের মধ্যে তা বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। আর আগামী 48 ঘন্টার মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। কুশীলবদের বিষয়ে হার্ডলাইনে সরকার। 2014 সালের 5 জানুয়ারি, 2018 সালের 30 ডিসেম্বর এবং 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত 3 জাতীয় নির্বাচনের নেপথ্যে কুশীলবদের বিষয়ে হার্ডলাইনে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ওই দিন নির্বাচনকালে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক সহ সব কর্মকর্তার ভূমিকায় খতিয়ে দেখা হচ্ছে। ভোট কারচুপিতে পুলিশের ভূমিকা কি ছিল সেসব আলোচনাও সামনে চলে এসেছে। প্রাথমিকভাবে রাতের ভোট হিসেবে খ্যাত 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের ছাড় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে তাদের একটা বড় অংশকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। চাকরির বয়সকাল 25 বছর পূর্ণ হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে 2014 সালে দায়িত্ব পালনকারী ডিসিদের মধ্য থেকে 22 জনকে গতকাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ডিসি। পাশাপাশি মাঠ প্রশাসনের দায়িত্ব পালনকারী বিভাগীয় কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। একটি নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাষ্ট্রের অনেক সংস্থা ও প্রতিষ্ঠান ভূমিকা রাখে। ডিসি তথা রিটার্নিং অফিসারের দায়িত্ব সর্বাধিক। তার জেলায় নির্বাচনে ফলাফল ঘোষণা এবং অনিয়ম হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বোপরি দায়িত্ব তাকে সাহায্য করবেন অন্যরা। সহকারী রিটার্নিং অফিসারদেরও দায়িত্ব আছে। নির্বাচনী এলাকার তদারকি করেন তিনি। ভোট কেন্দ্রের দায়িত্ব প্রিজাইডিং অফিসারের কাঁধে। আবার এসপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব আছে নানা স্তরে। কার কি কাজ তা ভাগ করা আছে। কোথাও অনিয়ম হলে কি ব্যবস্থা নিতে হবে এবং নিজে রোধ করতে না পারলে কাকে জানাতে হবে সবই বলা আছে আইনে। গত 3টি জাতীয় নির্বাচনে কারচুপি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনী ভোট কারচুপির মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ আসে। পরাজিত প্রার্থী ও দল এমন অভিযোগ করলেও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে বারবারই তা অস্বীকার করা হয়। নির্বাচনে কারচুপি হয় কি করে এবং কারা এর সঙ্গে সম্পৃক্ত এই বিষয়টি থাকে উপেক্ষিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্বাচনে এহেন কারচুপির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায় বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর।